আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে বিশেষ করে তোমরা যারা মাদ্রাসায় সায়েন্সে পড়ো তোমরা আমাদের রিকোয়েস্ট করছিলে যেন সায়েন্সের ক্লাস নিয়ে আসি। তো তোমাদের জন্য রসায়নের প্রথম অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। এই প্রথম অধ্যায় A to Z শেষ করব ইনশাল্লাহ। এই ক্লাসটি করলে তোমরা অনেক উপকৃত হবে এবং এই অধ্যায় থেকে সিকিউ এমসিকিউ যে কোনো বিষয় আসলে ইনশাল্লাহ আনসার করতে পারবে। এবং বাকি অধ্যায়গুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করব। তো আজকে ক্লাসে আমরা কি কি বিষয় শিখব, এই বিষয়গুলো আমি এখানে একটু লিখে রেখেছি। তো দেখো, প্রথমে আমরা আজকে ক্লাসে যা যা শিখব। তো প্রথমে আমরা শিখব যে রসায়নের পরিচিতি, দ্বিতীয়ত কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, দৈনন্দিন জীবনে রসায়ন, রসায়নের পরিধি, ক্ষেত্র, সম্পর্ক, রসায়ন পাঠের গুরুত্ব, অনুসন্ধান এবং গবেষণা, রাসায়নিক দ্রব্যাদির ব্যবহারে সতর্কতা এবং সর্বশেষ সাংকেতিক চিহ্ন, সতর্কতা এবং ঝুঁকির মাত্রা। তো এই বিষয়গুলোই এই প্রথম অধ্যায়ের সার্বিক বিষয়। এর একটা সারাংশ আমি তুলে ধরলাম। এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখলে তোমরা নিশ্চিত থাকতে পারো যে এই অধ্যায় থেকে এমসিকিউ সিকিউ যে কোনো বিষয়ে তোমরা শতভাগ আনসার করতে পারবে। যদি এই অধ্যায়টি এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, সিকিউ এখান থেকে খুবই কম আসে এবং আসলেও অন্য অধ্যায়ের সাথে অ্যাড করে দেওয়া থাকবে, সেভাবে তোমরা আনসার করবে। তো আমরা অধ্যায়টা শুরু করছি। তোমরা সবাই বই খুলে প্রথম অধ্যায় রসায়নের ধারণা বইটি নিয়ে বসে পড়ো। তো প্রথমে আমরা রসায়নের ধারণার অধ্যায়ের যে পাঠ শেষে আমরা কি জানতে পারবো, এগুলাই আমি এখানে যেগুলো লিখেছি এগুলাই এখানে বলা হয়েছে। তো প্রথমে যে ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের পরিচিতি। যে রসায়নের সাথে আমরা পরিচিতি হওয়ার জন্য যে বিষয়গুলো সম্পর্কে জানা লাগবে এই অধ্যায়ের শুরুতে সেগুলো আলোচনা করা হয়েছে। তো রসায়নের পরিচিতি প্রথমেই আমাদের জানতে হবে যে রসায়ন কি অর্থাৎ কেমিস্ট্রি আসলে কি। তো এখানে শুরুর দিকে দেওয়া আছে যে প্রাগৈতিহাসিক যুগে মানুষ কাপড় পরতে জানতো না, ঘরবাড়ি বানাতে জানতো না, এমনকি রান্না করে খেতে জানতো না। আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কিনা করছে, তাপকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে কাজে ব্যবহার করছে, বিদ্যুৎ উৎপাদন করতে শিখেছে। এগুলো কিন্তু প্রাগৈতিহাসিক যুগের মানুষরা জানতো না। তো বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কী করছে, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে আজকে আমরা বিশ্বের যে কোনো ধরনের খবরাখবর জানতে পারছি। এগুলো সবই কি বিজ্ঞানের অবদান। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে বিজ্ঞান কি। তো বিজ্ঞান রসায়ন একটা বিজ্ঞানেরই একটা অংশ রসায়ন। বিজ্ঞানের বিভিন্ন অংশ রয়েছে, যেমন পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং রসায়ন। তো বিজ্ঞান মানবজাতির পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো যায়। অর্থাৎ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, যেমন আমরা সূর্যের আলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারছি, তারপর পানির স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এটা প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করে আমাদের নিজেদের কল্যাণে কি কাজে লাগাতে পারছি। তো বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে রসায়ন একটা অন্যতম শাখা। বিজ্ঞানের অন্যতম শাখা রসায়ন বিজ্ঞানের অন্যতম একটা শাখা। যে রসায়ন বিজ্ঞানের একটা অন্যতম শাখা। তার রসায়ন কি এখানে প্রশ্ন আসে। তো বিজ্ঞানের পরবর্তীতে আমাদের টপিক আসছে রসায়ন কি। যে বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থের যে সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তরকালে শক্তি, মূলত তাপ শক্তি, শোষণ নিঃসরণ আলোচনা করা হয়, তাকে বলা হয় রসায়ন। অর্থাৎ 1 নম্বর সিকিউ প্রশ্নে অর্থাৎ 1 নম্বর প্রশ্নে এরকম প্রশ্ন আসতে পারে যে রসায়ন কাকে বলে, রসায়ন কি বললে এতটুকু আনসার করলে তোমরা 1 পাবে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। আর্দ্র পরিবেশে কয়লা পোড়ালে কি উৎপন্ন হয়, যে তাপ উৎপন্ন হয়, এবং তার সাথে কি হয়, কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। কয়লা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড যৌগ তৈরি হয়, CO2। আর্দ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে কি হয়, মরিচা পড়ে। আর্দ্র পরিবেশে
যদি আমরা রেখে দিই লোহার বিভিন্ন নির্মিত জিনিস, সেগুলোতে দেখা যায় যে মরিচা পড়ে, যে বাদামি কালার একটা মরিচার মতো তোমরা হয়তো দেখেছো, যে আর্দ্র পরিবেশে যে লোহা যদি রেখে দাও তাহলে দেখবে যে সেখানে কি বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেখানে কি হয়, মরিচা সৃষ্টি হয়। পরবর্তী যে বিভিন্ন গাছের নির্যাস থেকে আবার কি হয়, ঔষধ তৈরি করা হয়, সুগন্ধি নিষ্কাশন করা হয়, সবই হচ্ছে রসায়নের অবদান। তারপর আকরিক থেকে কি হয়, আকরিক থেকে কি ধাতু নিষ্কাশন করা হয়। প্রশ্ন আসতে পারে এমসিকিউ যে আকরিক থেকে কি নিষ্কাশন করা হয়, ধাতু নিষ্কাশন করা হয়। এই সবগুলো হচ্ছে রসায়নের কতিপয় উদাহরণ। পরবর্তীতে বলা যায় যে প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়ন ব্যবহার করছে। আগের যুগের মানুষ জানতো অথবা না জেনে, বেশিরভাগই না জেনে কি করতো, রসায়ন ব্যবহার করতো। এই পর্যন্ত তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। যে এ পর্যন্ত ব্যবহৃত যে রসায়নের প্রথম ব্যবহৃত যে ধাতু রয়েছে সেটা হচ্ছে তামা। এছাড়া প্রাচীনকালে মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করেছে। তারপর কি যে খ্রিস্টপূর্ব 35 অব্দের দিকে কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। তো এটা যদি আমরা একটু দেখি যে সংকর ধাতুতে পরিণত করা হয় যে কি বিষয় গলিয়ে, কপার এবং টিন ধাতু যে সেটাকে গলিয়ে কি করা হয়, একটা সংকর ধাতুতে পরিণত করা হয়। যে সংকর ধাতুতে পরিণত করা হয়। কিন্তু আবার এই সংকর ধাতু তার একটা নাম দেওয়া হয়েছে। সংকর ধাতুর কি নাম দেওয়া হয়েছে, ব্রোঞ্জ। সংকর ধাতুর নাম দেওয়া হয়েছে ব্রোঞ্জ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যে কপার এবং টিন ধাতুকে গলিয়ে সংকর ধাতুতে পরিণত করা হয়, যার নাম দেওয়া হয়েছে ব্রোঞ্জ। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা দাখিল 2027 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি সকল সাবজেক্টের সাজেশন বের করা হয়েছে। তোমরা সেই সাজেশনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সেখানে সকল বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে। তো এইটুকুই। তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। তো কোন পর্যন্ত ছিলাম, যে কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয়। এই তরল দুটিকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণটাকে কী হতে হবে, ঠান্ডা করে সংকর ধাতুতে পরিণত করা হবে। এবং সংকর যে ধাতু রয়েছে সেটাকে ব্রোঞ্জ বলা হয়। সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। এবং এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করতো, পশু শিকার করতো, কৃষিকাজ, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করতো। এই ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়েছিল। ব্রোঞ্জ আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেক সংকর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করেছে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে প্রাচীনকালে দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেক পদার্থ অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন একটি ক্ষুদ্রকণা পাওয়া যাবে যার নাম তিনি দেন অ্যাটম। অর্থাৎ ইনডিভিজিবল, যা অবিভাজ্য। প্রায় একই সময়ে, অর্থাৎ যে অ্যাটম নাম কে দেয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ একটা, যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন একটি ক্ষুদ্রকণা পাওয়া যাবে যাকে আর কি ভাঙা যাবে না, এবং তিনি এর নাম দেন হচ্ছেন অ্যাটম, যার অর্থ হচ্ছে ইনডিভিজিবল বা অবিভাজ্য। পরবর্তীতে একই সময়ে ভারতীয় দার্শনিক কোনার ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু তার ধারণার কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তারপর হচ্ছে আবার দার্শনিক অ্যারিস্টটল এই ধারণার বিরোধিতা করেন। অর্থাৎ গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের যে ধারণা দিয়েছেন যে অ্যাটম একটি অবিভাজ্য একটি কণা, ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না, তার নাম অ্যাটম,
কিন্তু এই মতবাদের সাথে দার্শনিক অ্যারিস্টটল বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি, বাতাস দিয়ে তৈরি করা হয়। ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করতে পারেনি। শুধু এতটুকুই নয়, যে আমরা যে পড়লাম যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে পদার্থকে ভাঙার পর কোনো ভাঙা যাবে না এবং অবিভাজ্য বলে। পরবর্তীতে এই ধারণাটাও গ্রহণযোগ্যতা পায়নি, সেটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। তো আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। তো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, কেমিস্ট্রি শব্দটি উৎপত্তি কিভাবে হয়েছে। তো মধ্যযুগে হচ্ছে আরবের মুসলিম দার্শনিকেরা কি কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্পমূল্যে ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহাঔষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। মানে এরকমও চিন্তা করেছিল যে এমন একটি মহাঔষধ তৈরি করবে যাতে তাদের আয়ু বেড়ে যাবে। যদিও এটা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তারা চেষ্টা করেছিল। আচ্ছা, তো এগুলোতে সফল হওয়ার জন্য তারা অনেক কী করে, পরীক্ষা নিরীক্ষা করে। ফলে সোনা বানাতে তারা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলে বিভিন্ন পদার্থ মিশ্রী সোনার মতো এমন অনেক পদার্থ সৃষ্টি করেছিলেন। তো একটা জিনিস করতে গিয়ে তারা সফল নয়, অন্যান্য বিষয়ে তারা সফল হয়েছিলেন। এগুলোই হচ্ছে মূলত যে রসায়নের ইতিহাসে পদ্ধতিগতভাবে রসায়ন চর্চা বা রাসায়নিক গবেষণা। তো মধ্যযুগে আমরা কি যে আরবের রসায়ন চর্চাকে কি বলা হয়, আলকেমি বলা হতো। আলকেমি শব্দটি এসেছে আরবি আলকিমিয়া শব্দ থেকে। আর আলকিমিয়া শব্দটি আবার আসছে যে আলকেমি শব্দটি আসছে আলকিমিয়া হতে। আবার কিমি শব্দটা আছে কিমি বা কিমি, এই দুইটা শব্দ থেকে আসছে। আবার এই কেমি শব্দ থেকেই কি কেমিস্ট্রি শব্দটি উৎপত্তি হয়েছে। কেমিস্ট্রি শব্দটি যার বাংলা প্রতিশব্দ তো আমরা সবাই জানি রসায়ন। তো এইখানে হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে বলা হয় কি আলকেমি, এবং গবেষকদের বলা হতো কি আলকেমি শব্দটি হচ্ছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি বা কিমি শব্দ থেকে। এর পরবর্তীতে হচ্ছে যে আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম কি রসায়নের গবেষণাগারে কি করে রসায়ন চর্চা করেন। তো সর্বপ্রথম রসায়নের গবেষণা চর্চা কে করেন, আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে কি রসায়ন চর্চা করেন। তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। তাই তাকে যেহেতু প্রথমে সে গবেষণাগারে রসায়ন চর্চা করতো, তাই তাকে রসায়নের জনক বলা হয়। কিন্তু আধুনিক রসায়নের জনক পরবর্তীতে আমরা জানবো। এরপর কি জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন বা বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলে রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভুইসে। তো রসায়নের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য প্রথম রসায়ন চর্চা শুরু করেন অ্যান্টনি ল্যাভুইসে, এবং এই অ্যান্টনি ল্যাভুইসিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়। তা আধুনিক রসায়নের জনক বলা হয় হচ্ছে অ্যান্টনি ল্যাভুইসিকে। এর পরবর্তী অ্যান্টনি ল্যাভুইসিয়ে যে প্রথম রসায়ন চর্চা করে, তার সঙ্গে আরও অনেক বিজ্ঞানী ছিল, যেমন হচ্ছে রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন। অন্যান্য বিজ্ঞানীও ছিল, কিন্তু অ্যান্টনি ল্যাভুইসিকে কি বলা হয়, আধুনিক রসায়নের জনক বলা হয়। আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভুইসিয়ে। খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম মুখস্থ করে রাখতে হবে প্রশ্নের জন্য, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর পরবর্তীতে আমরা দেখব যে দৈনন্দিন জীবনে আমরা দৃষ্টিকোণ থেকে আমরা রসায়নগুলো কিভাবে আমরা দেখি এবং সেগুলো বিশ্লেষণ করব। রসায়ন আসলে আমাদের চারপাশে সব কিছুই রসায়নের জন্যই হচ্ছে, রসায়নেই দেখতে পাচ্ছি চারপাশে, যা আমরা যদি তা গভীরভাবে পর্যবেক্ষণ করি। তো এখানে যে বিষয় বা ঘটনা দেওয়া আছে, রসায়নের দৃষ্টিকোণ থেকে আবার বিশ্লেষণও দেওয়া আছে। এখান থেকে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, এটা হচ্ছে সিকিউর খ প্রশ্নে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট।
এখানে যেরকম আছে সেটা যদি তোমরা লিখতে পারো তাহলে একদম এখানে যত মার্কস আছে সেটাই তোমরা পাবে। তো আমরা দেখি এখানে কী লেখা আছে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এটা আমরা স্বভাবত সবাই জানি যে কাঁচা আম যখন খাই তখন সেটা টক লাগে এবং পাকা আম যখন খাই তখন সেটা মিষ্টি লাগে। তো সেটা কেন হয়? তো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। আমরা অ্যাসিড শুনলেই ভাবে যে অ্যাসিড বিষয়টা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, কিন্তু তা না। অ্যাসিড বিভিন্ন ধরনের রয়েছে, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই খাচ্ছি। জৈব অ্যাসিডগুলো আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক দিক নয় এবং জৈব অ্যাসিডগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আবার কিন্তু অজৈব অ্যাসিডগুলো কিন্তু খাওয়া যায় না। অজৈব অ্যাসিডগুলো আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক। তেমনি কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড রয়েছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালোইক অ্যাসিড। এই দুইটা অ্যাসিড থাকে কাঁচা আমে, যার ফলে কি হয় যে কাঁচা আম টক হয়। কাঁচা আম খেতে টক লাগে দুটি অ্যাসিডের জন্য। একটা হচ্ছে এই অ্যাসিডগুলো আবার হচ্ছে জৈব অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড এবং হচ্ছে ম্যালোইক অ্যাসিড। কিন্তু আম যখন পাকে তখন অ্যাসিডগুলো কি রাসায়নিক পরিবর্তন ঘটে, এক একটা সময় এক একটা পরিবর্তন ঘটে। যেমন আম গাছ যদি যখন দেখবা যে মুকুল আসে, মুকুল পরিবর্তিত হয়েছে, এটা একটা ছোট আম হয়। ছোট আমটা ধীরে ধীরে বড় হয়, তারপর সেটা আরও বড় হয়, তারপর সেটা শেষে পাকে এবং পাকার পর আমরা গাছ থেকে পেরে ফেলি। তো কাঁচা আমে যে বিভিন্ন ধরনের এগুলা হচ্ছে এক একটা রাসায়নিক পরিবর্তন। আমাদের চারপাশে আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন রয়েছে। তো এটা হচ্ছে আমাদের রসায়নের দৃষ্টিকোণ থেকে এটা এরকম ব্যাখ্যা যে রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি হয়। এই যে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকতো যেই জৈব অ্যাসিড, সেটা আবার পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টির কারণেই মূলত পাকা আম কি মিষ্টি লাগে। আমরা যে বিস্কিট খাই, গ্লুকোজ বিস্কিট নাম দিয়েছে, মিষ্টি আছে কিন্তু সেই বিস্কিটটা যে পাকা আম, সে কারণে মিষ্টি হয়। এই দুইটি রাসায়নিক পরিবর্তনের কারণে। তো এটা যদি 2 নম্বর প্রশ্ন আসে, প্রথমে আমরা এইভাবে লিখবো যে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি। এটার মূলত কারণে হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটে। তারপরে যে জৈব অ্যাসিড থাকে, সাকসিনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড। খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে কাঁচা আমে কোন জৈব অ্যাসিড থাকে, সাকসিনিক অ্যাসিড। পরবর্তীতে এই টপিকে যাই। পরবর্তী হচ্ছে যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম ইত্যাদির দহন। তো দহন কি? দহন হচ্ছে পুরানো বাতাসের উপস্থিতিতে এই যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলো হচ্ছে মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ রয়েছে সেগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেন মিশ্রিত যে সকল যৌগ রয়েছে, যে কার্বন এবং হাইড্রোজেন যে সকল যৌগ রয়েছে সেগুলোকেই আমরা মূলত কি বলি? হাইড্রোকার্বন বলি। যেমন হাইড্রোকার্বন কোথায় রয়েছে? দেখো, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদানই হচ্ছে কি? হাইড্রোকার্বন। এগুলো যখন দহন করে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হলে বাতাসে অর্থাৎ বায়ু প্লাস অক্সিজেনের যে বিক্রিয়ার ফলে কি হয়? এখানে দহন ঘটে। তো বায়ু এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ শক্তির সৃষ্টি হয়। বায়ু এবং অক্সিজেনের যে বিক্রিয়া ঘটে তাকে আমরা কি বলি? যে দহন বিক্রিয়া। আর দহন বিক্রিয়াতে কি ঘটে? কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প মানে হচ্ছে পানির একটা রূপ, জলীয় পানি, আলো এবং পরবর্তীতে কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। তো এইটুকু এখানে। পরবর্তীতে হচ্ছে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। এটাও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নের জন্য, 2 নম্বর প্রশ্নের সিকিউ 2 নম্বর প্রশ্নের জন্য। বায়াম সিকিউ আসতে পারে যে পেটের অ্যাসিডিটির জন্য কি ওষুধ খাওয়া হয়? অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। তো পাকস্থলী তো অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। তো আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে এরকম যে পেটের অ্যাসিডিটি দূর করার জন্য অ্যান্টাসিড ওষুধ কেন খাওয়া হয়,
তো এই প্রশ্নের উত্তর হিসেবে এইটুকুই দিতে হবে যে পাকস্থলীতে অতিরিক্ত পাকস্থলী অ্যান্টাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। HCl নিঃসরিত হলে অ্যাসিডিটির সমস্যা হয়, এটা দিচ্ছে HCl। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে আমরা কেন অ্যান্টাসিড খাই? অ্যান্টাসিড তোমরা সকলেই চেনো অ্যান্টাসিড ওষুধটা। আমাদের যখন অ্যাসিডিটি হয়, অ্যাসিড হয়ে যায় পেটে, যেটাকে আমরা বলি গ্যাসের সমস্যা, গ্যাস হয়, তখন আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। এখন অ্যান্টাসিড খেলে কেন সেটা অ্যান্টাসিড খাওয়ার আমরা কেন খাই? তো এখানে হচ্ছে অ্যান্টাসিডে রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং রয়েছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে অ্যান্টাসিডের মধ্যে। অ্যান্টাসিডে থাকে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ কি অ্যাসিডকে প্রশমিত করে। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে প্রশমিত করে। প্রশমিতটা আসলে কি, মানে সেটাকে নির্মূল করে দেয়, সেটাকে একদম ভ্যানিশ করে দেয়, প্রশমিত করে দেয়, একদম নাই করে দেয়, যে কারণে পরবর্তীতে আমাদের অ্যাসিডিটি সমস্যা থেকে মুক্তি পায়। সমস্যা এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্টাসিডে থাকে হচ্ছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে কিন্তু ক্ষার, এগুলো হচ্ছে ক্ষার, আর HCl হচ্ছে অ্যাসিড। এখানে বললো যে প্রশমিত করে, যে প্রশমন বিক্রিয়া কীভাবে হয়, যে অ্যাসিড এবং ক্ষার একত্রে যখন মিশ্রিত হয় তখন সেখানে কি হয়, আমরা পরবর্তীতে আমরা আগে জানতে পারবো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি হয়, লবণ পানি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়, যার পরে কী হয়, প্রশমিত হয়ে যায়। এই দুইটা বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার একত্রে বিক্রিয়া করে কী করে, প্রশমন বিক্রিয়া ঘটায়। অ্যাসিড এবং ক্ষার প্রশমন বিক্রিয়া ঘটায় আমাদের যে পেটের পাকস্থলীর সমস্যায় যে অ্যাসিডিটি হয় সেটাকে কি করে দেয়, প্রশমন করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। তো সেটাই মনে রাখতে হবে যে এই পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়, তার জন্য আমরা অ্যান্টাসিড খাই। কেন? সেখানে অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ কী করে, অ্যাসিডকে প্রশমিত করে। তো এই পার্টটুকু খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যদি সিকিউ 2 নাম্বার প্রশ্নে আসে, খ নাম্বার প্রশ্নে, তাহলে এখান থেকে যে কোনো একটা আসতে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট। 1 আর 3 খুব ভালোভাবে তোমরা সেটা বুঝতে পারলে অবশ্যই আনসার করতে পারবে। তো এইগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন রসায়নের সাথে সম্পর্কিত। কাজে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা শাখাই হচ্ছে রসায়ন, অর্থাৎ যে রসায়নে আমাদের জীবন, রসায়নে আমাদের ভবিষ্যৎ, এরকম একটা টার্ম আছে যে রসায়ন আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে গুরুত্বপূর্ণ একটি শাখা। তারপর এখন দেখবো যে রসায়নের পরিধি এবং ক্ষেত্র কী কী রয়েছে। রসায়নের পরিধি এবং ক্ষেত্র, যে কি বলা হয়েছে, যে যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে, বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরতই ঘটছে, যা আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেখানেও রাসায়নিক পরিবর্তন ঘটছে। যে মাটির উপর বসে সে মাটিতে প্রতি মুহূর্তে ঘটেছে অসংখ্য পরিবর্তন, অথচ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অসংখ্য পরিবর্তন ঘটছে। শুধু বর্তমান সময় কেন, শুধু অতীতেও এসব পরিবর্তন ঘটেছে। এই পৃথিবীর জন্ম হয় তখন পৃথিবী এমন ছিল না, পৃথিবী ছিল খুবই উত্তপ্ত, সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, না ছিল কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে এরকম অনেক অসংখ্য রাসায়নিক পরিবর্তন ঘটেছে, বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে, এরকম অনেক হাজারো পরিবর্তন ঘটেছে। পরিবর্তনের পরে আমাদের হচ্ছে এই যে বসবাসের উপযোগী, জীবজগতে বসবাস উপযোগী হয়েছে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে, কালের বিবর্তনে, অনেক পরিবর্তনের ফলে আমাদের এই আজকের এই পৃথিবী বসবাসের উপযোগী হয়েছে। মানুষও বিভিন্ন প্রাণী, উদ্ভিদ তা ক্ষুদ্র অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা হচ্ছে ক্ষুদ্র অণুজীব, হোক বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, প্রাণী দেহ হোক, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। আর আমাদের যে একটা দেহ রয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় একটা রাসায়নিক কারখানা। এই যে আমাদের প্রতিটি দেহই হচ্ছে একটা কি রাসায়নিক কারখানা। এখানে রয়েছে প্রতি মুহূর্তে রাসায়নিক বিক্রিয়া, প্রতি মুহূর্তে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া চলছে। সভ্যতার প্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারে বিভিন্ন সামগ্রী।
যেমন ওই যে তুমি যে জামা কাপড় পরছো, যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছো বা ত্বকে যে কসমেটিক্স ব্যবহার করছো, তার সবই কিন্তু রসায়নের অবদান। এই যে জামা কাপড়, তারপর পেস্ট পেস্ট তারপরে চিরুনি, তারপর কসমেটিক্স, সব কিছুতেই একদম রসায়ন। তাছাড়া আমরা পরিষ্কারের কাজে যে সাবান, টয়লেট ক্লিনার এগুলো ব্যবহার করছি, সব কিছুই কেমিস্ট্রির অবদান, কেমিস্ট্রি সব কিছুতেই রয়েছে। তারপর রয়েছে ওষুধ সামগ্রী, আমাদের জীবন রক্ষা ব্যবহার করছে ওষুধ সামগ্রী। আমরা খাদ্য চাহিদা পূরণ করার জন্য ফসলে খেতে ব্যবহার করছি সার, কীটনাশক, যানবাহনে ব্যবহার করছি অপরিশোধিত পেট্রোল, ডিজেলের সবই শিল্প বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে কি রাসায়নিক পরিধি এত ক্ষুদ্র পরিসরে লিখে কখনোই শেষ করা যাবে না। অনেক অনেক বিস্তৃত রসায়নের পরিধি, যে মানে এই ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না, এখানে উল্লেখ করা হয় না। অনেক 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 অবদান রয়েছে রসায়নের। তো টেবিলে সাধারণত রসায়ন অতি প্রয়োজনীয়, এখানে নিচে হচ্ছে রসায়নের কিছু অতি প্রয়োজনীয় ক্ষেত্রের উদাহরণ দেওয়া হলো, সেগুলো এখন দেখব। যে বায়ু, খাবার, পানি, সার, তারপর হচ্ছে কাগজ। তো বায়ুতে হচ্ছে যে আমরা উৎসাবন রাসায়নিক পরিবর্তন, যে রসায়ন আমাদের প্রত্যেকটা জীবনে কীভাবে জড়িয়ে আছে, বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আমাদের কাজে লাগছে, সেগুলা বিষয়ে ছকে দেওয়া হচ্ছে। যে এখানে প্রথমে রয়েছে বায়ু। তো বায়ুতে কী হচ্ছে, প্রধান উপাদানে হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন রয়েছে। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেটা আমাদের অক্সিজেনের ভিতরে, অক্সিজেন শরীরের ভিতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে কি করে, শক্তি উৎপন্ন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। নাইট্রোজেনের লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। অর্থাৎ যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বায়ুতে প্রধান উপাদান কী? বায়ুতে প্রধান উপাদানই হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এরা বায়ুর অক্সিজেনের সাথে বিয়োজিত খাদ্য উৎপাদনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। আমরা যে গ্রহণ করি সেটা আমার শরীরের খাদ্যকে কী করে, বিয়োজিত করে, খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এখানে মনে রাখতে হবে যে বায়ুর প্রধান উপাদানে হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। পরবর্তীতে হচ্ছে খাবার, পানি, পানি সহ বিভিন্ন খনিজ লবণ। খাবার পানি রয়েছে পানি সহ বিভিন্ন খনিজ লবণ। জীবের শরীরে বেশিরভাগই হচ্ছে কি পানি। শরীরে বিষাক্ত পদার্থ এবং পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব এবং ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও ধরনের খনিজ লবণ রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য কি বিশেষ উপকারী। শরীরের পানির স্বল্পতা, ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। পানির যদি স্বল্পতা হয়, অর্থাৎ ডিহাইড্রেশন হয়, তখন মানুষ কি মারা যেতে পারে। উলাহটা বা কলেরা রোগে মানুষের মৃত্যু এটিই মূল কারণ। যে আমরা অনেক সময় শুনে থাকি যে পানির কলেরা রোগে অনেক মানুষ মারা যায়। আগে বর্তমান সময়ের অনেক আগে আমরা পড়েছি, বই পুস্তকে পড়েছি যে কলেরা রোগে অনেক মানুষ মারা গেছে। কেন? তখন মানুষ পানির সঠিক যথাযথ ব্যবহার করতে পারতো না, দূষিত পানি পান করতো, যে কারণে তারা কলেরা রোগে আক্রান্ত হতো এবং মৃত্যুর হার অনেকাংশে বেড়ে যেত। কিন্তু বর্তমানে সবাই অনেক সচেতন এবং পানির সঠিক ব্যবহার করা জানি, কীভাবে পানিকে ফুটিয়ে পরিশুদ্ধ করে, পরিশোধন এবং ফিল্টার করে কীভাবে পানি আমরা খাওয়ার ফলে আমাদের এখন বর্তমান সময়ে এই রূপটি এখন আর দেখা যায় না। তো এখানে হচ্ছে যে আমরা খাবারের পানি রয়েছে। খাবারের পানি আমরা তো এমনিতে নর্মাল পানি দেখার পর বলতে শুধু পানি, কিন্তু পানিতে রয়েছে বিভিন্ন খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতু লবণ, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। যে পানিতে কী কী ছাড়ে, পানি ছাড়া রয়েছে কী হচ্ছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। কিন্তু পানি যদি স্বল্পতা হয়, ডিহাইড্রেশন করে, তাহলে মানুষ মারা যেতে পারে। পানির অভাবে মানুষ মারা যেতে পারে। তো খাবার পানির একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম, যে খাবার পানিতে পানি ছাড়াও থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো পরবর্তী দেখতে আমরা সার, যে জমিতে আমরা যে সার প্রয়োগ করি, যে সারের প্রধান উপাদান কি, এই ছকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বস্তু বা পদার্থের যে উপাদান কি, প্রধান উপাদান কি এবং উৎস এবং রাসায়নিক পরিবর্তন। আমাদের প্রথমে জানতে হবে প্রধান উপাদান। তো এই প্রধান উপাদানে এখানে যে সার প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন, ফসফরাস। সারের প্রধান উপাদান কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন এবং ফসফরাস, সেগুলো থাকবে। যেমন আমরা খাই, উদ্ভিদ খাবার প্রয়োজন হয়, উদ্ভিদের খাবার প্রধান উপাদানই হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস
এবং কার্বন, মানে প্রথম এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, এরপর অক্সিজেন, ফসফরাস এবং কার্বন। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এইসব মৌলের যোগ্য থাকে। এখানে হচ্ছে সারের আরও কয়েকটি উপাদান এখানে রয়েছে, যে ফসফরাস থাকে, আবার এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, এগুলো হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোও থাকে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন এবং ফসফরাসের সাথে। তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনে পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন কি ভালো হয়। তাই কোনো উদ্ভিদের খাবারের প্রয়োজন হয়, আমরা যেমন খাবার খাই না, তাদের খাবার হচ্ছে সার। সারের বিভিন্ন উপাদান রয়েছে এগুলো, যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, কার্বন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, এগুলা হচ্ছে উদ্ভিদের পুষ্টি প্রদান করে এবং উদ্ভিদের ফসল কি ভালো হয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কাগজের প্রধান উপাদানই হচ্ছে সেলুলোজ। খুবই ইম্পর্টেন্ট, কাগজের প্রধান উপাদান কি? সেলুলোজ। কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া প্রভৃতি প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরি কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। এই যে সেলুলোজ, কাগজের প্রধান উপাদানে হচ্ছে সেলুলোজ। কাগজ আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। আর কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এবং এই সেলুলোজ কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে কি কাগজ তৈরি করা হয়। যে আমরা হয়তো বাঁশ, আখের ছোবড়া এগুলো দিয়ে যে কাগজ বানানো যায়, আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু অনেকেই জানি না। কিন্তু এখানে আমরা যে রসায়ন বইয়ে সুন্দরভাবে বলা হয়েছে যে বাঁশ, আখের ছোবড়া থেকে সেলুলোজ থাকে, আর কাগজ তৈরির প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এবং সেলুলোজ থেকে কি হয় সেলুলোজ প্রক্রিয়াকরণের মাধ্যমে, রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে কি হয়, কাগজে রূপান্তরিত হয়। তো এই কাগজ হচ্ছে মানব সভ্যতার এক অনন্য অবদান। অবশ্যই যে কাগজ না থাকলে তো আমরা লিখতে পারতাম না, পড়তে পারতাম না, এবং আমরা যে বইটা পড়তেছি সেই বইয়েও যে কাগজে বাঁশ এবং আখের ছোবড়ার এত অবদান সেটা আমরা জানতে পারতাম না। তাই মানব সভ্যতার এক অনন্য অবদানই হচ্ছে এই কাগজ শিল্প, কাগজ তৈরি। তার পরবর্তীতে আমরা রসায়নের সাথে আমরা দেখব যে বিভিন্ন রসায়নের সম্পর্ক অন্যান্য শাখার। বিজ্ঞানের আসলে প্রত্যেকটা বিজ্ঞানের একটা শাখার সাথে আরেকটা সম্পর্ক, খুবই গভীর সম্পর্ক রয়েছে। ইতিমধ্যে জেনেছে যে বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে: রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার যে গভীর সম্পর্ক বিদ্যমান, তো অবদান রয়েছে রসায়নে। বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল, তেমন রসায়নে তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল রয়েছে। সে বিজ্ঞানের শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণ: যে জীববিজ্ঞানের সাথে সম্পর্ক, পদার্থবিজ্ঞানের সম্পর্ক, গণিতের সাথে সম্পর্ক। এই সম্পর্কগুলো এখানে দেওয়া হচ্ছে: গণিত, পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানের সাথে সম্পর্ক। তো জীববিজ্ঞানের সাথে সম্পর্কটা দেখি আমরা, যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। কি করে? সালোক সংশ্লেষণ, ইংরেজি টার্ম হচ্ছে যে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি কি রাসায়নিক প্রক্রিয়া। এই উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল দিয়ে কি করে পানি শোষণ করে। পাতার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড, মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভাঙে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। সমগ্র জীব দেহে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ এবং প্রাণী দেহে এসব রাসায়নিক পদার্থ, তাদের মধ্যে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়, এবং জীববিজ্ঞান রসায়ন তাই পরস্পর সম্পর্কযুক্ত। তোমরা যারা দাখিল নবম শ্রেণী, দশম শ্রেণীতে এবং বিজ্ঞান বিভাগে রয়েছে, তোমাদের তো 3টা বই রয়েছে, যে রসায়ন, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান। তো জীববিজ্ঞানের এই আলোচনা বিষয় হচ্ছে উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা হয়, সেটা জীববিজ্ঞানে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে বইয়ে। তো কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা জীববিজ্ঞান বই আলোচনা করলেও এটা একটা মূলত রাসায়নিক প্রক্রিয়া।
তো এখানেই তো বোঝা যাচ্ছে যে জীববিজ্ঞানের সাথে রসায়নের কী সম্পর্ক। অর্থাৎ যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা একটা রাসায়নিক প্রক্রিয়া কীভাবে হলো, যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতি সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। কী সংযোগ? রাসায়নিক সংযোগ। এছাড়া প্রাণী যে শর্করা ও প্রোটিন জাতীয় খাবার খায়, সে খাবার গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। অর্থাৎ সমগ্র জীবদেহে কী করে? রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তাই জীববিজ্ঞান নিয়ে রসায়নের পরস্পর সম্পর্কযুক্ত রয়েছে। অর্থাৎ জীববিজ্ঞান এবং রসায়নের সম্পর্কটা কতটুকু সেটা এই প্যারার মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। পরবর্তীতে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি। পদার্থবিজ্ঞান বলতে আমাদের চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে সেখানে আলোচনা করা হয়। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা হচ্ছে রসায়নের অবদান। রসায়নে এই যে বিদ্যুতের জন্য যে ব্যাটারি রয়েছে সেটা হচ্ছে কি? রসায়নের অবদান। ব্যাটারিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সংমিশ্রণে তৈরি করা হয়, সেগুলো কিন্তু রসায়নেরই অবদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কয়লা পোড়ালে যে শক্তি, যানবাহন, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন। তাছাড়া রসায়নে আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। তো একটা হচ্ছে রসায়নের প্রতিটা শাখায় বিজ্ঞানের অন্যান্য শাখার সাথেই সম্পর্কিত, একটার সাথে অন্যটা নির্ভরশীল রয়েছে। যেমন এখানে বলা হলো যে ভৌত রসায়নটি শাখা, যার তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য। যে ভৌত রসায়ন, ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, হলো রসায়নটি শাখা যার বিভিন্ন তথ্য মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য সূত্রের উপর ভিত্তি করে। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে গাঁথা বা একই সূত্রে বাঁধা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞানের সাথেও রসায়নের একটা গভীর সম্পর্ক রয়েছে। এখন দেখব গণিতের সাথে রসায়নের কীরকম সম্পর্ক। যে রসায়নের সাথে গণিতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। রসায়নের বিভিন্ন ক্ষেত্রে দেখা, বিশেষ করে গণনার কাজে গণিতের সাধারণ সূত্র ব্যবহার করা হয়, জটিল সূত্র ব্যবহার করা, যেমন দ্রবণের ঘনমাত্রা। রসায়নের বিভিন্ন দ্রবণের যে আমরা ঘনমাত্রা নির্ণয় করব, শতকরা, সংযুক্তি, বিক্রিয়ার হার, এগুলো নির্ণয় করতে কী হবে? আমাদের হচ্ছে গণিতের সাহায্য লাগবে, গণিতের দরকার পড়বে। যে গণিতের সাধারণ সূত্রগুলোর সাহায্যে আমরা সেগুলা কী করব? নির্ণয় করতে পারবো। যে ঘনমাত্রা, একটা যোগের ঘনমাত্রা কত, যোগের সংযুক্তি কত, বিক্রিয়ার হার কত, এগুলো হচ্ছে রসায়নের বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমরা এদের জানতে পারবো। এছাড়া আরও বিজ্ঞানের অন্যান্য শাখা রয়েছে যাদের আছে প্রায় সব শাখার সাথেই রসায়নের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। এখন আমরা দেখব যে রসায়ন পাঠের গুরুত্ব এবং অনুসন্ধান গবেষণা। এটা আমরা বুঝতেই পারছি এতক্ষণ পরে যে রসায়ন পাঠের গুরুত্ব কতটুকু গুরুত্ব আমাদের জীবনে। রসায়নের গুরুত্ব অনেক রয়েছে, তা আমরা এখানে যে প্যারাতে সবটা দেওয়া আছে এটা পড়লে বোঝা যাবে তা রসায়ন পাঠের গুরুত্ব। আমি যে বললাম যে এই অধ্যায় থেকে হচ্ছে এমসিকিউ খুব বেশি ইম্পর্ট্যান্ট, সিকিউ খুব একটা আসে না। যদি আসে তাহলে অন্য অধ্যায়ের সাথে গ অথবা ঘতে আসতে পারে। আসলে হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব কি, এই টপিকটা হচ্ছে সিকিউর জন্য আসতে পারে। যে গুরুত্ব কি তোমরা বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো রসায়ন পাঠের গুরুত্ব কি। তো এখানে দেখি কি বলা হচ্ছে যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাজলে, তারপর বই নিয়ে পড়তে বসলে, পড়ার সময় তোমাকে চা বিস্কিট দেওয়া হলো, তোমার মা তোমাকে চা বিস্কিট দিল, তুমি তা খেয়ে গোসল করতে গেলে, গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমটা একটু নোংরা হয়ে গেছে, তাই টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে, গোসল করার সময় সুগন্ধি সাবান আর শ্যাম্পু, গোসল শেষে একটু লোশন, তারপর কি যে নাস্তা সেরে স্কুলে গেলে, চক, শিক্ষক হচ্ছে চক বোর্ডে লিখলেন, পড়া বুঝে দিয়ে। লক্ষ্য করো তুমি যে জিনিসগুলো ব্যবহার করছো সবগুলি হচ্ছে রসায়ন। এই যে প্রথম আমরা কি এখানে যে পেস্ট, তারপরে হচ্ছে ব্রাশ, বিস্কিট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন কিংবা চক, সবই কি রসায়নের অবদান। সবগুলোতেই রসায়নের অবদান রয়েছে। শুধু কি তাই, জমিতে উর্বর করার জন্য যে সার দেওয়া হচ্ছে সেটাও রসায়ন। এই যে একটু আগে আমরা ছকের মধ্যে যে পড়লাম সারে কী কী উপাদান রয়েছে। ক্ষেতের ফসল যেন পোকামাকড়ে নষ্ট করে তার জন্য রয়েছে কি ইনসেকটিসাইডস, কীটনাশক। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য
তৈরি করা হচ্ছে প্রিজারভেটিভস, রাসায়নিক পদার্থ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সিকিউ আসতে পারে, যে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কি প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ কি তৈরি করা হয়েছে। অর্থাৎ চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা কি রসায়নের উপর নির্ভর করি। এই যে দেখো, আজ কলেরা, টাইফয়েড, যক্ষা ইত্যাদি মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ। একসময় রোগের লক্ষ্য মারা গেছে। আমি ওই ছক পড়ানোর সময় বলেছিলাম যে কলেরার কথা, যে আগেরকার দিনে মানুষ কলেরায় অনেক লোক মারা যেত। তো বর্তমান সময়ে মানুষ আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য, রসায়নের অবদানের জন্য সেই আমরা অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ, একসময় সকল রোগেই লক্ষ লক্ষ মারা যেত, এখন বর্তমানে সেটা অনেকাংশেই কমে গেছে এবং নাই বললেই চলে। সাম্প্রতিককালে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি কি রসায়নিক কল্যাণে। যে কোভিড-19 যে আমাদের দেশে ভয়াবহ আকার ধারণ করেছিল, সেটার মুক্তিও কি আমরা আমাদের রসায়নের কল্যাণে পেয়েছি। রসায়নের ভ্যাকসিন আবিষ্কারের কারণে, ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আমরা এই কোভিড-19 থেকে মুক্তি পেয়েছি। রাসায়নিক জ্ঞান ব্যবহার করে মানুষ এই রোগের শুধু ওষুধ সফলতার সাথে আবিষ্কার করেছে। এখন ওষুধের আবিষ্কার এমন পর্যায়ে চলে গেছে যে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকেও মানুষ রক্ষা পাচ্ছে। আগেরকার দিনে ক্যান্সার অনেক মানুষ মারা যেত, তখন চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি সাধন করা সম্ভব হচ্ছিল না। বর্তমানে বিভিন্ন বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফলে আমরা বিভিন্ন ধরনের ক্যান্সারের মতো মরণব্যাধি থেকেও আমরা রক্ষা পাচ্ছি। এরপর দেখা যায় যে পরবর্তীতে শিল্প, কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণ রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশে কি ক্ষতি সাধন করে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, ভারী ধাতু, এই সবগুলো কি রাসায়নিক পদার্থ। এখানে আবার রসায়নের যেমন আমাদের জীবনে গুরুত্ব রয়েছে, রসায়নের ব্যবহার অধিক পরিমাণে ব্যবহার বা অপরিমিত ব্যবহারের কারণে আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে। যে এর মধ্যে যেগুলা ক্ষতি সাধন করে, তার মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, ভারী ধাতু। এই যে ভারী ধাতু কোনগুলো? পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট। তো আমাদের এখানে যে আমাদের ক্ষতি সাধন করছে, এর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এগুলো আমাদের পরিবেশে ক্ষতি সাধন করছে। আর এর মধ্যে যে ভারী ধাতু রয়েছে, ভারী ধাতু কোনগুলো এগুলো মনে রাখতে হবে। ভারী ধাতুর মধ্যে রয়েছে পারদ, লেড, আর্সেনিক এবং কি কোবাল্ট। এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং বিভিন্ন উপায়ে আমাদের কি ক্ষতি সাধন করে চলেছে। এগুলো যে প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের ব্যবহারের কারণে এগুলোর ক্ষতি সাধন করছে। এইসব আবার কি করে, যে জলজ উদ্ভিদে, মাছ, জলজ, আমরা যেসব খাবার খেয়ে থাকি পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার আমাদের জন্য ক্ষতিকারক, ফসলে খেতে ক্ষতিকারক, পোকামাকড় ধ্বংস করার কাজে কীটনাশক ব্যবহার করা হয়। কিন্তু তা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে খাল, বিল, নদী, নালাতে মিশে পানিকে কি দূষিত করছে। এই সকল কীটনাশকের কোনোটির কিছু অংশ উদায়ী হয়, তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। রসায়ন পাঠ করলে এরকম প্রাকৃতিক এবং বাস্তব জীবনে অনেক কিছু আমরা ব্যাখ্যা করতে পারবো। তো রসায়ন পাঠের গুরুত্ব এই কারণে বলা হয়েছে যে রসায়ন আমাদের জীবনে অবদান এবং রসায়নের বিভিন্ন সামগ্রীর অতিরিক্ত ব্যবহারের ফলে যা আমাদের জীবনের জন্য ক্ষতিকারক হয়, সেগুলো আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যে
যে রসায়ন একদিকে যেমন প্রয়োজনীয় মূল্যবান আবিষ্কার করেছে, তেমনি অযৌক্তিক এবং অবিবেচকের মতো যদি আমরা ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করেছে। এখন অনেক রোগের ওষুধ আবিষ্কার হয়নি। রসায়নে অধ্যয়ন গবেষণা করে সেসব রোগের আবিষ্কারের চেষ্টা করা আমাদের দায়িত্ব। তাই নিশ্চয়ই বুঝতে পারছি রসায়ন পাঠ একদিকে আমরা মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করতে পারবো, একই সাথে পরিবেশের জন্য কোনটি ক্ষতিকারক সেটি বুঝতে পারবো। আর তোমরা রসায়ন অধ্যয়ন করে পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটা তোমাদের কাছে সবার প্রত্যাশা। তো এখানে হচ্ছে রসায়ন পাঠের গুরুত্বের মাধ্যমে আমাদের কাছে প্রত্যাশা তোমরা রসায়ন পাঠ করবে, রসায়নের বিষয়গুলো মানব কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য কী কী করতে হবে সেগুলো জানবে, কোনটা ব্যবহারে ক্ষতিকারক দিক সেগুলো জানবে, অধ্যয়ন করে পৃথিবীটাকে কি আরও এগিয়ে নিয়ে যাবে, এটাই হচ্ছে প্রত্যাশা তোমাদের কাছে। এর পরবর্তীতে আমরা দেখব যে রসায়নে অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়া, যে রসায়নে কীভাবে অনুসন্ধান করতে হবে এবং গবেষণা করতে, প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি, গবেষণা প্রক্রিয়া। বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানবজাতির কল্যাণ করা। অবশ্যই মানবজাতির কল্যাণের জন্য বিজ্ঞানের সকল মানুষ বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে গেছে এবং এখনও করে যাচ্ছেন। তো আমাদের কাজ হচ্ছে মানবজাতির কল্যাণ করা। এই উদ্দেশ্যে বিজ্ঞানী নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বিজ্ঞানী নাম শুনলেই তোমরা নিশ্চয়ই আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোইসি, গ্যালিলিও এরকম মহান মনীষীর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারা অবশ্যই মহান মনীষী। তবে বিজ্ঞান বলতে যা বোঝায় তাতে তোমরাও হতে পারো কিন্তু একজন বিজ্ঞানী। আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে সুসংগবদ্ধ জ্ঞান অর্জন করাকেই জ্ঞানী হচ্ছে বিজ্ঞান। এই যে বিজ্ঞানের একটা সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট জানতে হবে, যে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংগবদ্ধ জ্ঞান অর্জন করা হয় তাকে কি বিজ্ঞান বলা হয়। আর এই বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা হচ্ছে কি গবেষণা। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যদি কোনো বিষয় জানতে পারি সেটাকে বলা হয় গবেষণা। তো বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করেই সব কিছু আবিষ্কার করেছেন এই যাবৎকালে। তো তিনি গবেষণা করেন, আর যিনি গবেষণা করেন তিনি হচ্ছে বিজ্ঞানী। তো তোমরা যদি কোনো কিছু বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করো, জানার চেষ্টা করো, গবেষণা করো এবং গবেষণা করে কোনো কিছু আবিষ্কার করতে পারো, তাহলে তোমরা নিজেরাও একজন বিজ্ঞানী হতে পারবে। তোমাদের নাম আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোইসি, গ্যালিলিও এইসব মহান মনীষীদের মতো করে তোমাদের নামও পৃথিবীতে ছড়িয়ে যাবে। কাজেই তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো, তাহলে তুমিও হতে পারবে কি একজন বিজ্ঞানী হতে পারবে। তো সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা কোনো কিছু জানার নামে হচ্ছে কি গবেষণা। সেটা হচ্ছে গবেষণা। এখন তোমরা একটা কোনো বিষয় নিয়ে জানতে চাইলা, সেটা সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। সঠিক পদ্ধতি অনুসরণ না করলে অজানা কোনো কিছু সম্পর্কে জানা যাবে না। অবশ্যই সেটা সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো আমরা দেখব যে গবেষণা প্রক্রিয়ার জন্য কী কী করতে হবে সেগুলো আর কি এখানে বলা হয়েছে। তো প্রথমে গবেষণার জন্য প্রথমেই নির্ধারণ করতে হবে তুমি কি বিষয়ে জানতে চাও। যে কোনো বিষয়ে গবেষণা করতে হলে তুমি জানতে চাও কি বিষয়ে, বা কোনো নতুন পদার্থ আবিষ্কার করতে চাও। ধরা যাক তুমি জানতে চাও অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে না শোষিত হবে, একে বলে নির্বাচন। অর্থাৎ যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে না শোষিত হবে, মানে হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা যদি তুমি দ্রবীভূত করে তাপ উৎপাদিতও হতে পারে আবার শোষিতও হতে পারে। এখন উৎপাদিত হবে নাকি শোষিত হবে এটা একে বলে নির্বাচন। শোষিত হবে এটাকে বলে হয় কি নির্বাচন। তো এখানে এইগুলাই বলা হয়েছে যে গবেষণা। তাহলে তোমাকে সবার আগে প্রথমে কিছু বইপত্র পড়তে হবে এবং এ বিষয়ে অন্য পরীক্ষা আগে করা হয়েছে এমন কোনো গবেষণাপত্র ইন্টারনেটে থেকে থাকে তাহলে কোনোভাবে সংগ্রহ করে তা থেকে তোমার ফলাফল সম্পর্কে আগে একটা অনুমান নিতে হবে। যে তুমি একটা বিষয় নিয়ে গবেষণা যদি আবিষ্কার করতে চাও তাহলে তোমরা সেটা নিয়ে প্রথমে কিছু বইপত্র পড়তে হবে, ইন্টারনেটে সেটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। দেখবে যে তোমার আগে কেউ এটা নিয়ে কোনো গবেষণা বা পরীক্ষা করেছে কি না, তাহলে তার ফলাফলটা নিলে আগে থেকে অনুমান করে নিতে হবে। ধরো তুমি কোনো বই বা গবেষণাপত্র থেকে জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করলে তাপ নির্গত হবে।
তুমি এই গবেষণাপত্র থেকে আরও জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড দ্রবীভূত করলে কি কি যন্ত্রপাতি, কোন কোন রাসায়নিক পদার্থ, কোন কোন প্রণালী ব্যবহার করা হয়েছে। এই গবেষণাপত্র থেকে তুমি ধারণা পাবে তোমার পরীক্ষাটি ক্যালসিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার জন্য তোমাকে কি কি যন্ত্রপাতি, কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কী প্রণালী অনুসরণ করতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইডের পরীক্ষা থেকে তুমি মনে করলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে, অর্থাৎ তুমি ফলাফল সম্পর্কে অনুমান করতে পারলে। অর্থাৎ হচ্ছে এখানে ক্যালসিয়াম অক্সাইডকে পরীক্ষা থেকে তুমি ধারণা পেলে যে তোমার পরীক্ষাটি করতে কি লাগবে, একটা বিকার লাগবে, পানি লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, থার্মোমিটার, কাচের তৈরি রড, ব্যালেন্স হচ্ছে নিক্তি ইত্যাদি জিনিসটা। পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রথমে হচ্ছে কী করতে হবে, যেটা টেবিলে দেওয়া আছে এখানে ছক, যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূতকরণ এর জন্য। তো এই যে টেবিল 1.03 অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূতকরণের জন্য কী কী বিষয় নিতে হবে, যে বিকারে দ্রবীভূত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ নিতে হবে। তারপর সেখানে কী করছে, এখানে যে পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রথমে বিকারে পানি নিতে হবে, এরপর থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মেপে নিতে হবে থার্মোমিটার দিয়ে, তারপর সঠিকভাবে ওজন করে অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে এবং কাচের রড দিয়ে সেটুকু নেড়ে দ্রবীভূত করতে হবে। এবং এই সময়ের মধ্যে বারবার থার্মোমিটার সাহায্যে পানির তাপমাত্রা মেপে নিতে হবে এবং পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। এরপর শুরু হবে তোমার পরীক্ষণ। তো এইগুলো হচ্ছে ব্যবহারিক বিষয়, এইগুলো হচ্ছে ল্যাবে করানো হয়। ল্যাবে করানো হলে খুব সহজেই বুঝতে পারা যায়। তো এটা খুব সহজ একটা পরীক্ষণ দেওয়া হয়েছে, যে কোনো রসায়নের অনুসন্ধান বা গবেষণার জন্য আমাদের কীভাবে কোন ধাপ অতিক্রম করতে হবে সেগুলো আর কি জানা যাবে। তো তোমার পরীক্ষা সম্পন্ন করার জন্য বিকারে কী হতে হবে, পানি নিতে হবে, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে হবে। যেমন হচ্ছে ধরে নিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রথমে। তো এইগুলো খাতায় এটি তোমার খাতায় লিখে রাখতে হবে। এরপর ব্যালেন্সের সাহায্যে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে মেপে নিয়ে বিকারের পানিতে দিতে হবে। কাঁচদণ্ড দিয়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইডটিকে দ্রবীভূত করতে হবে। দ্রবীভূত হবার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার তাপমাত্রা মাপতে হবে। এবার তাপমাত্রা 20 ডিগ্রি করা হলো। ব্যালেন্সের সাহায্যে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের দ্রবণের সাথে একইভাবে দ্রবীভূত করা হলো। তারপর এতে বিকারের দ্রবণে মোট অ্যামোনিয়াম ক্লোরাইড হলো 10 গ্রাম। এভাবে বিকারের দ্রবণে আরও 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হলো। তৃতীয়বারে বিকারে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কত হলো 15 গ্রাম। ধরো এবার দ্রবণের তাপমাত্রা 10 ডিগ্রি। প্রতি ধাপে প্রাপ্ত ডাটা খাতায় লিখে রাখো এবং প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণের জন্য একটি তালিকায় লিপিবদ্ধ করো। তথ্যগুলো কেমন হতে পারে সেটি টেবিলে দেখানো হলে, যে টেবিলটাতে দেওয়া আছে, যে এখানে যেগুলো বলা হয়েছে সেখানে টেবিলটাতে এইভাবে সংক্ষেপে দেওয়া হয়েছে। এই টেবিলে বিশ্লেষণ করে দেখতে পাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে, দ্রবণের তাপমাত্রা তত কি কমে যাচ্ছে। যেমন হয়েছে প্রথমে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বিকার দ্রবীভূত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কত, দ্রবীভূত করা হয়নি 0 গ্রাম। তারপর তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস তখন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে 5 গ্রাম। তাপমাত্রা যখন কমিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস করা হলো তখন সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে 10 গ্রাম। তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 15 গ্রাম। অর্থাৎ দেখো টেবিলের তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখতে পাবে দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণ দ্রবীভূত হচ্ছে, দ্রবণের তাপমাত্রা কী হচ্ছে তত কমে যাচ্ছে। সর্বশেষ আমরা দেখেছিলাম যে 15 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার পর তাপমাত্রা হয়ে গেল 10 গ্রাম। তো এ থেকে কী সিদ্ধান্ত নিতে পারো, যেহেতু পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণের তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে কি তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে। এটা আমরা বুঝতে পারলাম এই পরীক্ষাটার মাধ্যমে। এটা যদি ব্যবহারিকভাবে যদি ল্যাবে করানো হয় তাহলে সেটা আরও ভালোভাবে বোঝা যাবে। অর্থাৎ ফলাফল এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে পানির তাপ কি হয়, শোষিত হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড তাপ শোষণ করে উপরে প্রক্রিয়া সম্পন্ন করলে যে তুমি যে সকল ধাপ অনুসরণ করে সেগুলোকে একটা ফ্লো চার্টের মাধ্যমে নিম্নরূপে দেখানো যায়। তো এই ফ্লো চার্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট যদি সিকিউ আসে, যে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার জন্য কি একটা
ফ্লো চার্ট রয়েছে সেটা বিশ্লেষণ করো। কিভাবে করতে হবে তো আমরা দেখি। প্রথমে আমরা কী করেছি যে বিষয়বস্তু নির্ধারণ করেছি। সর্বপ্রথমে আমাদেরকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। তো এটা এমসিকিউ আসতে পারে যে রসায়ন অনুসন্ধানের সর্বপ্রথম ধাপ কোনটি, সর্বশেষ ধাপ কোনটি, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ কোনটি। তো এটা আমাদেরকে মুখস্থ করতে হবে যে বিষয়বস্তু নির্ধারণ, বই বা পূর্ব গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কী, তারপর কি ধারণা নিতে হবে। তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি বস্তু দিয়ে প্রণালীটা নির্ধারণ করতে হবে, পরীক্ষণ করতে হবে। তারপর পরীক্ষণ শেষে কি তথ্য সংগ্রহ, তথ্যের কি বিশ্লেষণ করতে হবে। যে আমরা বিশ্লেষণ করলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড কী করছে, যে তাপ শোষণ করছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর কি ফলাফল এবং ফলাফল নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এটাই হচ্ছে যে রসায়ন অনুসন্ধানের বা গবেষণার প্রক্রিয়া। একটা খুব গুরুত্বপূর্ণ এই ফ্লো চার্টটা, এটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপর আমরা দেখব যে রসায়ন পরীক্ষাগার ব্যবহারে এবং রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে কীভাবে আমরা সতর্কতা অবলম্বন করবো। যে ল্যাবরেটরিতে আমরা যে সব বিষয় রয়েছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব এবং কী কী সতর্কতা অবলম্বন করব সেই বিষয়গুলো এখন দেখব। তো এখানে হচ্ছে যে ল্যাবরেটরি কাকে বলেছেন, যে ঘর বা স্থানে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় তাকে বলে গবেষণাগার বা ল্যাবরেটরি বলা হয়। ল্যাবরেটরি, তাই যে স্থানে বা রসায়নিক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার, রসায়ন গবেষণাগার, রসায়ন কেমিস্ট্রি ল্যাবরেটরি বলা হয়। বুঝতেই পারছো, রসায়ন গবেষণাগার থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, তাই প্রতিটি রাসায়নিক দ্রব্য আমাদের অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকারক হতে পারে। তাই রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোনটি দাহ্য সহজে আগুন ধরে যেতে পারে, কোনটি শরীরে সরাসরি ক্ষতি করে, আবার কোনটি পরিবেশের ক্ষতি করে, এই সব কিছু আমাদেরকে জানতে হবে। আর আমরা দেখবো যে রসায়নিক পরীক্ষাগারের যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার তার বেশিরভাগই কি কাচের তৈরি। এই রসায়ন ঢোকার জন্য বিভিন্ন বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অসতর্ক হলেই বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। যেমন অ্যাসিড গায়ে যদি পড়ে তাহলে শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে। যে অ্যাসিড গায়ে পড়লে শরীরে ক্ষতের সৃষ্টি হয়। পোশাক পরলে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। পোশাকে পড়লে কি হয়, অ্যাসিড পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ সহ নানা ধরনের ছোটো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই রক্ষা করার জন্য আমাদেরকে কী করতে হবে, বিভিন্ন ধরনের সেফটি অবলম্বন করতে হবে। তো এই যে অ্যাপ্রন, এটা আমরা ছবিতে দেখা যাচ্ছে, এখানে কি হচ্ছে অ্যাপ্রন, সেফটি গগলস চোখে পরার, তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস, বিভিন্ন অ্যাসিড জাতীয় ক্ষার জাতীয় পদার্থ যাতে আমাদের হাতের ক্ষতিকারক ক্ষয় না করে সেজন্য। তারপর রয়েছে মাস্ক। রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাত হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। এটি সাধারণত সাদা রঙের হয়। হাতের সাদা রঙের হবে, অ্যাপ্রনটা হবে সাদা রঙের। তারপর হাতের সুরক্ষার জন্য কি হচ্ছে, এই যে হ্যান্ড গ্লাভস পরতে হবে। চোখের সুরক্ষার জন্য হচ্ছে সেফটি গগলস, চোখের সুরক্ষার জন্য, চোখে যাতে কোনো কিছু ছিটকে না পড়ে। রসায়ন গবেষণার নিজের সুরক্ষা সেফটির জন্য ব্যবহার করা হয় এরকম কয়েকটি নিজের এই যে ছবি দেওয়া হয়েছে এখানে। এখন আমরা রাসায়নিক দ্রব্য ব্যবহার করার আগে জেনে নিতে হবে রসায়নের এই দ্রব্যটি কোন প্রকৃতি। এটি কি বিস্ফোরক নাকি তেজস্ক্রিয়, কোনটি বোঝানোর জন্য বোতল বা কোটার লেভেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। প্রতিটা রসায়নের ল্যাবরেটরিতে কোনটা বিস্ফোরক, তেজস্ক্রিয় সবগুলো হচ্ছে লেভেলে করে একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেওয়া থাকে। এই সংক্রান্ত একটি সর্বজনীন নিয়ম গ্লোবালি হারমোনাইজড সিস্টেম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, যাকে সংক্ষেপে বলা হয় GHS। খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে MCQ প্লাস সিকিউ হচ্ছে কোন নাম্বার প্রশ্নে থাকতে পারে যে GHS এর পূর্ণরূপ কী।
যে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম GHS। তো এটা তো একটি সর্বজনীন নিয়ম হচ্ছে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনে পদার্থের ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন কি নির্ধারণ করা হয়। এটা কোথায়? জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয়। এই সর্বজনীন সাংকেতিক চিহ্নগুলো এখন আমরা দেখব। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঝুঁকির মাত্রা এবং সাবধানতা। এই সাংকেতিক চিহ্নগুলো দেওয়া থাকলে কোনটা কী ধরনের ঝুঁকি রয়েছে, কীভাবে ব্যবহার করতে হবে এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আমরা জানতে পারবো এই সাংকেতিক চিহ্নগুলো সম্পর্কে জানলে। তো প্রথমে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সাংকেতিক চিহ্নটা সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। বিস্ফোরক পদার্থ এই চিহ্ন এইখানে কি ব্যবহার? এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এইসব পদার্থে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, তাই যার জন্য শরীরে বা গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। TNT, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ জাতীয় বিস্ফোরক পদার্থ। এখানে হচ্ছে জানতে হবে যে এই চিহ্নটা, প্রথমে জানতে হবে চিহ্নটা কি একটা বিস্ফোরক পদার্থের চিহ্ন। আর এই বিস্ফোরক পদার্থ কোনগুলো? যে TNT, পারঅক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। TNT, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন এগুলো হচ্ছে কি বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থ কি হয়? যে ব্যবহারের সময় এইসব পদার্থে কি আগুন লাগলে একদম প্রচণ্ড পরিমাণ বিস্ফোরণ হতে পারে। তাই আমাদেরকে এগুলো ব্যবহারের ঝুঁকির মাত্রা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আর এইসব বিস্ফোরক পদার্থ কোনগুলো? TNT, পারঅক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন হচ্ছে বিস্ফোরক পদার্থ। MCQ আসতে পারে যে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ, তারপর এখানে থাকতে পারে TNT, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন যে কোনো একটা থাকতে পারবে এবং এর সাথে আরও বাকি 3টা অপশন থাকবে। এর পরবর্তীতে রয়েছে যে দাহ্য পদার্থ, ফ্ল্যামেবল সাবস্টেন্স। অ্যালকোহল, ইথার ইত্যাদি হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ কোনগুলো? অ্যালকোহল এবং ইথার হচ্ছে দাহ্য পদার্থ। খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ, অ্যালকোহল এবং ইথার। এসব পদার্থ দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই আগুন তাপ থেকে সবসময় কি দূরে রাখতে হবে। অ্যালকোহল এবং ইথার যখন আগুনের সংস্পর্শে যায় তাহলে দ্রুত এইসব পদার্থ আগুন ধরে যেতে পারে, তাই আগুন এবং তাপ থেকে অ্যালকোহল এবং ইথারকে দূরে রাখতে হবে। পরবর্তীতে এই চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা আমরা অনেক জায়গায় আমরা দেখতে পাই, বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্টেন্স। এই চিহ্নধারী পদার্থ কি বিষাক্ত প্রকৃতি, তাই শরীরে লাগলে শ্বাস প্রশ্বাস অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই জাতীয় পদার্থ। বেনজিন, মিথানল এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে। তো এই যে এটা হচ্ছে বিষাক্ত পদার্থের একটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। এই চিহ্নর জাতীয় পদার্থসমূহ শ্বাস প্রশ্বাস অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করে ক্ষতি সাধন করে। আর বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই ধরনের পদার্থ হচ্ছে বিষাক্ত। তো এই ধরনের বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই ধরনের পদার্থ যখন ব্যবহার করব তখন অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস এবং সেফটি গগলস, মাস্ক এগুলো সবগুলো পরিধান করে তারপর আমরা হচ্ছে এইগুলো পদার্থ ব্যবহার করব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজক পদার্থ, ইরিট্যান্ট সাবস্টেন্স। উত্তেজক পদার্থ ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে কি উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ কোনগুলো? এই যে ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি উত্তেজক পদার্থ? নাইট্রাস অক্সাইড, ক্ষার, অ্যাসিড, লঘু অ্যাসিড এগুলো ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে। আবার প্রশ্ন, শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে কোন পদার্থ? উত্তেজক পদার্থ। শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে কি উত্তেজক পদার্থ। তাই এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে হবে। পরবর্তীতে যে সাংকেতিক চিহ্ন রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির পদার্থ, হেলথ রিস্ক সাবস্টেন্স। এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে প্রবেশকে গেলে তার শরীরে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরে প্রবেশ আমাদের ক্যান্সারের মতো কঠিন রোগ কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি করে।
বেনজিন, টলুইন, জাইলিন হচ্ছে এই ধরনের পদার্থ। স্বাস্থ্য ঝুঁকির পদার্থ হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির পদার্থ। এগুলোকে সতর্কভাবে রাখতে হবে। ব্যবহারের সময় অ্যাপ্রন, সেফটি গ্লাস, সেফটি গগলস, মাস্ক পরিধান করতে হবে। এর পরবর্তীতে উপর পৃষ্ঠায় আরও 3টি রয়েছে সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ চিহ্নটা। এই চিহ্নটা আমরা অনেক জায়গায় দেখতে পাই। তো এটা এখানে হচ্ছে যে যেসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণভেদে সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে, তাই সব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকতে হবে। ইউরেনিয়াম, রেডিয়াম হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? হচ্ছে ইউরেনিয়াম এবং রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। পরবর্তী পরিবেশের জন্য ক্ষতিকারক হচ্ছে ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এই পদার্থগুলোর উদাহরণ হলো লেড এবং মার্কারি। লেড, মার্কারি ইত্যাদি হচ্ছে ক্ষতিকারক। এগুলো ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। ব্যবহারের সময় এগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এইসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে দিতে পারবে না। মানে পরবর্তীতে ব্যবহার করতে হবে। এসব পদার্থ পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, যাতে পরিবেশে ছড়িয়ে পরিবেশ দূষণ না ঘটায়। আর পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে লেড এবং মার্কারি। পরে হচ্ছে এখানে আরেকটা হচ্ছে করোসিভ, ক্ষত সৃষ্টিকারী। লাস্ট দেখতে পাচ্ছি সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা হচ্ছে করোসিভ, ক্ষত সৃষ্টিকারী। দেখা যাচ্ছে একটা হাতে, এখানে একটা হচ্ছে টেস্ট টিউব দেখা যাচ্ছে, একটা ছোট টেস্ট টিউব, তারপর হাতে থেকে টেস্ট টিউব থেকে কোনো একটা পদার্থ হাতে পড়ে গেলে সেখানে কি ক্ষত সৃষ্টি হতে পারে। তার জন্য আমাদের কি গ্লাভস পরিধান করতে হবে। এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরে ক্ষতের সৃষ্টি হয়। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভেতরে অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডে ঘন দ্রবণ এই জাতীয় পদার্থের উদাহরণ। অর্থাৎ ক্ষত সৃষ্টিকারী পদার্থ হচ্ছে এখানে টেস্ট টিউবে যে সব আমরা যদি কোনো অ্যাসিড নেই সেটা যদি হাতে পড়ে সেখানে ক্ষত সৃষ্টি হয়ে যেতে পারে, অঙ্গের ক্ষতি সাধন হতে পারে। তাই আমাদেরকে হ্যান্ড গ্লাভস পরতে হবে। তো এইগুলোই হচ্ছে সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্নগুলোর ঝুঁকি, তারপরে ব্যবহার, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। বলতে গেলে এই অধ্যায়ে যদি সিকিউ আসে সৃজনশীল প্রশ্নের জন্য এই সাংকেতিক চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ যে কোনো একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বলবে যে এটা কি কোন চিহ্ন এবং এটার কি ব্যবহার, কি স্বাস্থ্য ঝুঁকি, মাত্রা, সাবধানতা উল্লেখ করো বা বর্ণনা করো। এগুলা তো আমাদেরকে সাংকেতিক চিহ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে। সাংকেতিক চিহ্নগুলো কীভাবে ব্যবহার করতে হবে, কি ঝুঁকি রয়েছে, এবং সাংকেতিক চিহ্নগুলোতে মানে কী ধরনের বিস্ফোরক পদার্থ রয়েছে। যেমন বিস্ফোরক পদার্থ রয়েছে টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন। দাহ্য পদার্থ কোনগুলা? অ্যালকোহল, ইথার। তারপর বিষাক্ত পদার্থ কোনগুলা? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল জাতীয় পদার্থ বিষাক্ত। খুব ইম্পর্ট্যান্ট এই সাংকেতিক চিহ্নগুলোতে কোন সাংকেতিক চিহ্নে কী উত্তেজক পদার্থ রয়েছে, কী পদার্থ কোন সাংকেতিক চিহ্নের মধ্যে রয়েছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন উত্তেজক পদার্থ ডাস্ট, লৌহ অ্যাসিড, খান, নাইট্রাস অক্সাইড। স্বাস্থ্য ঝুঁকির পদার্থ রয়েছে বেনজিন, টলুইন ইত্যাদি, জাইলিন ইত্যাদি পদার্থ। এবং পরবর্তী তেজস্ক্রিয় কোনগুলো? ইউরেনিয়াম, রেডিয়াম, এদের তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, যার ফলে আমাদের ক্যান্সার সৃষ্টি হতে পারে, অঙ্গ বিকলাঙ্গ হতে পারে। তারপর পরিবেশের জন্য ক্ষতিকারক কোনগুলো? লেড, মার্কারি। তারপর ক্ষত সৃষ্টি করতে পারে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড জাতীয় পদার্থ ক্ষত সৃষ্টি করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণী জাতীয় পদার্থ। তো এই অধ্যায়ে এগুলাই হচ্ছে পড়া। এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউর জন্য। সিকিউর জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তো সিকিউর জন্য আসলে এই যে এই ছক থেকে যে কোনো একটা দিতে পারে, একটা অথবা দুটো সাংকেতিক চিহ্ন দিয়ে বলতে পারে এগুলা ব্যবহার, সাংকেতিক, তারপরে ঝুঁকি, সাবধানতা অবলম্বন কী করতে হবে, এগুলো লিখলেই তোমরা ভালো নাম্বার পাবে। তো এইখানে যে বহু নির্বাচনী অংশ আছে, যে সৃজনশীলে দেওয়া আছে দুটো প্রশ্ন, এগুলো যদি একটু বলি সেগুলা থেকে আমরা কী শিখতে পারলাম। তো বহু নির্বাচনী অংশে যে প্রথমে আমরা দিতে পারছি যে নিচের কোন পদার্থটি ব্যবহারে পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়। এখানে প্রিজারভেটিভস, কীটনাশক, অ্যালকোহল বা ইথার, সার কোনটা হতে পারে?
অবশ্যই কীটনাশক। অথবা পরিবেশের ক্ষতি সাধন করে কীটনাশক ব্যবহার করেন, অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি হয়। পরবর্তীতে যে সাংকেতিক চিহ্ন, যেটা এই একটু আগেই পড়লাম, যে নিচের কোন সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? নিচের সাংকেতিক চিহ্নটি এটা কি প্রকাশ করে? আমরা পড়ে আসলাম যে দাহ্য পদার্থ। পরবর্তী তেজস্ক্রিয় রশ্মি নির্দেশন করে কোনটি? এই যে গ, তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে হচ্ছে গ নাম্বার সাংকেতিক চিহ্নটি। কপারের সাথে কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? এই সবগুলো আমরা পড়ে এসেছি ইতিমধ্যে। কপারের সাথে টিন ধাতু গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। এখন সিকিউ যদি দেখি আমরা, এখানে কি দেখতে পাচ্ছি? দুইটা হচ্ছে ছবি দেওয়া আছে। একটা হচ্ছে একটা ছেলে হাতে গ্লাস, এখানে হচ্ছে ওষুধ সেবনের ছবি, আর দ্বিতীয়ত হচ্ছে সবজি খেতে কীটনাশক ছিটানোর ছবি দেওয়া আছে। যে কী প্রশ্ন আছে? গবেষণা কি বলে আমরা পড়েছি। পাকা আম খেতে কেন মিষ্টি লাগে? খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে তিনটা বিষয় আমাদের দৈনন্দিন জীবনে যে রসায়নের ব্যবহার আমরা কিভাবে ব্যবহার করি সেটারই একটা প্রথমেই ছিল যে পাকা আম খেতে কেন মিষ্টি লাগে, আমরা সেটা পড়েছি। পরবর্তীতে এ চিত্রে রসায়ন কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা করে? কীভাবে সম্পর্কিত? এ চিত্রে ঔষধ সেবন করছে, এটা ঔষধ হচ্ছে রসায়নের অবদান। অ্যান্টাসিড যদি ওষুধ সেবন করে তাহলে তার অ্যাসিডিটির জন্য সে অ্যান্টাসিড ওষুধ খাচ্ছে। পরবর্তী অ্যাসিডিটি অ্যান্টাসিডে থাকে কি? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। অ্যাসিড এবং ক্ষার একসাথে বিক্রিয়া করে অ্যাসিডিটি প্রশমিত করে। অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক দিক, কীটনাশক অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশের জন্য অনেক বিরূপ প্রভাব ফেলে, সেই বিষয়ে তোমরা লিখবে, যা আমরা সবগুলোই আমরা এই অধ্যায়ে পড়েছি। তো পরবর্তীতে দ্বিতীয় সৃজনশীলে আমরা এই যে আবার এই যে সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি, দাহ্য পদার্থ, তারপর হচ্ছে দাহ্য পদার্থ, তারপর এটা কি? বিষাক্ত পদার্থ এবং হচ্ছে তেজস্ক্রিয়। তারপর এখানে আবার রসায়ন, পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড কেন খাওয়া হয়, এটাও আমরা পড়েছি, এটা ছকে ছিল। তারপর চিত্র 3 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক আমাদের কী কী ক্ষতি সাধন করে, যে আমরা ছকে খুব ছোট করে এখানে দেওয়া আছে, এতটুকু যদি আমরা যে লিখতে পারি যে ইউরেনিয়াম, রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে ক্যান্সারের মতো মরণভেদী সৃষ্টি হয় এবং একজনকে বিকলাঙ্গ পর্যন্ত করে দিতে পারে এই তেজস্ক্রিয় পদার্থ। তো এইগুলো ব্যাখ্যা সহকারে লিখলে এখানে যে তোমরা সহজেই এখানে যতটুকু মার্কস ততটুকু তোমরা পাবে। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে চিত্র 1 এবং চিত্র 2 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ? চিত্র 1 এবং চিত্র 2 এ, চিত্র 1 হচ্ছে দাহ্য পদার্থ, আর চিত্র 2 হচ্ছে বিষাক্ত পদার্থ। এই যে আমরা এখানে বলেছি এই যে দাহ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ, এই দুইটা পদার্থ কিভাবে আমাদের রাসায়নিক ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ, এটা আমরা এই ছকের মধ্যে যেভাবে পড়েছি সেভাবে আমরা কি ব্যাখ্যা করব। তো এই অধ্যায় এখানেই শেষ। তো এই অধ্যায়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই জানাবে। আশা করি এই ক্লাসটা পুরোপুরি দেখার পরে কোনো সমস্যা থাকবে না এই অধ্যায়ের। তো এই অধ্যায়ে কী কী গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এখানে লিখেছিলাম সবগুলো হচ্ছে পড়ানো হয়েছে। পরিচিতি, কেমিস্ট্রি শব্দ উৎপত্তি, দৈনন্দিন জীবনে রসায়ন পরিধি ক্ষেত্র সম্পর্ক, গুরুত্ব অনুসন্ধান এবং গবেষণা কীভাবে করতে হবে, দ্রব্যের সতর্কতা খুবই ইম্পর্ট্যান্ট এটা। তারপরে যে রাসায়নিক আর যেগুলো বললাম যে এই প্যারাটুকু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই যে সৃজনশীলে 2 নাম্বার খ নাম্বার প্রশ্ন আসতে পারে, যে বইয়ের সৃজনশীলে এই যে এখান থেকে প্রশ্ন এসেছে। তো এই অংশটুকু খুব ভালোভাবে পড়তে হবে, আর এটা এমসিকিউ এর জন্য খুব ভালোভাবে পড়তে হবে। কোনটার কী উপাদান রয়েছে, তারপর গবেষণার যে প্রক্রিয়া, পাঠের গুরুত্ব, তারপরে ধাপ, সতর্কতা, তারপর পরবর্তীতে যে সাংকেতিক চিহ্ন, শেষ এই অধ্যায়। তো আশা করি তোমরা সবাই এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কোনো কিছু অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের সর্বোপরি বলবো যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা দাখিল নবম দশম শ্রেণীর একটা সাজেশন বের হয়েছে, সেটা তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।